আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবার পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। বোর্ড থেকে কোনো প্রশ্ন এবছর কিন্তু দেওয়া হবে না, ঠিক আছে? আজকে আমরা দেখব সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান পর্ব 3। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা করে দেব। সেক্ষেত্রে এর মধ্যে আমরা দুইটা পর্ব দেখে ফেলেছি। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে। তারপর গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও, এরকম হচ্ছে 10টা প্রশ্ন ছিল, এর সমাধান দেখেছি। শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 10টা প্রশ্ন থাকবে পরীক্ষায়। এই 10টা প্রশ্নের প্রত্যেকটা হচ্ছে 2 করে 20 নাম্বার। কোনো বেশি প্রশ্ন দেওয়া থাকবে না, 10টা থেকে 10টারই অ্যান্সার করতে হবে। তো এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেখব 3 নাম্বার পর্বে। ক্লিয়ার? প্রথমে প্রশ্নগুলো দেখে নিই। 1, অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো। 2, মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে 2 ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো। 3, কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো। 4, প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কী বোঝায়। 5, ইনডোর খেলা আমাদের জীবনে কী প্রভাব ফেলে। 6, শরীরচর্চা করার সময় আঘাত পেলে কী করতে হবে। 7, ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কী কী। 8, দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লিখো। 9, সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। এবং 10 নম্বরে হচ্ছে কৈশোরের পরিবর্তনগুলো লিখো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, চলো এখন একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে ফেলি। মোট 10টা প্রশ্ন রয়েছে, 2 করে প্রতিটা হচ্ছে মোট 10টা প্রশ্নে 20 নাম্বার। 1 নাম্বার প্রশ্ন, অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো। প্রতিটি মানুষ তার অনুভূতিগুলো বিভিন্নভাবে প্রকাশ করে। অনুভূতি প্রকাশের ধরনগুলো হচ্ছে অনুভূতি ও প্রকাশের ধরন। 1 নম্বরে আছে ভয়। ভয় হলে আমরা চিৎকার করি, দৌড়ে কারো পাশে যাওয়ার চেষ্টা করি। তারপরে অনুভূতি হচ্ছে দুঃখ। দুঃখ হলে আমরা মন খারাপ করে থাকি, আমরা দুঃখ পেলে কান্না করি। তারপর আছে রাগ। রাগের অনুভূতি হলে আমরা চিৎকার করি, আমাদের গলার স্বর পরিবর্তন হয়ে যায়, জোরে জোরে কথা বলি। 4 নম্বরে আছে আনন্দের অনুভূতি। এক্ষেত্রে আমাদের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়, আমাদের মন মেজাজ তখন ভালো থাকে। তারপর দেখো 2 নম্বর প্রশ্নে আছে কি, মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে 2 ধরনের আচরণ আমরা করে থাকি তা ব্যাখ্যা করো। মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে আমরা সাধারণত 2 ধরনের আচরণ করে থাকি। নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, আর একটা হচ্ছে কি, আমরা অস্থির হয়ে যাই এবং আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। ঠিক আছে? তারপর 3 নম্বর প্রশ্নে দেখো, কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো। সহমর্মিতা হলো অপরের দুঃখে সমব্যথী হওয়া, তার মতো করে অনুভব করা, অন্যের মতো করে ভাবা বা চিন্তা করা এবং সর্বোপরি কথা ও কাজে তার পাশে থাকা। এক কথায় সহমর্মিতা বলতে বোঝায় অন্যের অনুভূতি ও পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব এবং সে অনুযায়ী নিজের অনুভূতি প্রকাশ করা। অনেক সময় ক্লাসে কোনো বন্ধু বা সহপাঠীর মন খারাপ হতে পারে, সে কোনো কারণে কষ্টের মধ্যে থাকতেই পারে, তার পরিবারের কোনো ঝামেলা থাকতে পারে। এই অবস্থায় একজন বন্ধু হিসেবে আমাদের করণীয় হলো তার মনের অবস্থা বুঝতে চেষ্টা করা, বন্ধুর পাশে থেকে তাকে সাহস যোগানো, সাধ্যমতো সমস্যা সমাধানের চেষ্টা করা বা পরামর্শ দেওয়া। আর এভাবেই আমরা আমাদের বন্ধু, সহপাঠী, সঙ্গী, সহকর্মীদের সাথে সহমর্মী আচরণ প্রদর্শন করতে পারি। 4 নম্বর প্রশ্নে রয়েছে, প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কী বোঝায়। প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কারো ফোনে বা ইমেইলে অপ্রত্যাশিত ও অশোভন মেসেজ বা ছবি বা তথ্য পাঠিয়ে বা কথা বলে উত্ত্যক্ত করা কি প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলে। এছাড়াও অনলাইনে কারো গোপন তথ্য প্রকাশ, ক্ষতিকর তথ্য বা গুজব ছড়ানো, প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কাজগুলো প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন হিসেবে গণ্য। এ ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে ভুক্তভোগী ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ঠিক আছে? এটা হবে কি, ভুক্তভোগী হবে, ভোক্তা না। এরপর দেখো 5 নম্বর প্রশ্নে আছে, ইনডোর খেলা আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে। ইনডোর খেলা আমাদের জীবনে যেসব প্রভাব ফেলে তা নিম্নরূপ। 1, খেলাধুলায় শরীরের পেশি শক্ত ও সবল হয়। 2, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 3, শরীরের শক্তি ও কাজ করার ক্ষমতা বাড়ে। 4, শরীরে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয়। 5, শরীরের ক্লান্তি ও অবসাদ দূর হয়, মনের স্বাস্থ্য ভালো থাকে। 6, মানসিক চাপ কমে যায়, মস্তিষ্কে কাজ করার ক্ষমতা বাড়ে, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। 7,
নিয়মকানুন মেনে খেলার কারণে শৃঙ্খলাবোধ জন্মে। 8, পারস্পরিক ভাবের আদান প্রদান হয়, সবার সাথে মিলেমিশে থাকার দক্ষতা তৈরি হয়। আমাদের পরবর্তী প্রশ্ন 6 নম্বরে আছে, শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে? শরীরচর্চা করার সময় আঘাত পেলে প্রাথমিক অবস্থায় নিম্নলিখিত ব্যবস্থা নিতে হবে। রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চাপ দিয়ে ধরে রাখতে হবে, কোনো পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিতে হবে। প্রথমেই মচকে যাওয়া অংশ যেন নড়াচড়া না করা হয় সে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহার করা যেতে পারে। আরও কী কী রয়েছে দেখো, টান খাওয়া পেশিকে প্রসারণ করার চেষ্টা করতে হবে। ব্যথা কমানোর জন্য গরম সেক অথবা বরফ লাগানো যেতে পারে। শরীরের পুড়ে যাওয়া অংশে প্রথমেই কমপক্ষে 10 মিনিট ধরে ঠান্ডা পানি ঢালতে হবে। কোনো জায়গায় ফোসকা দেখা দিলে তা কখনোই গলানো যাবে না। আঘাতজনিত বা অন্য কোনো কারণে কারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে সাথে সাথে তাকে চিৎ করে শোয়াতে হবে কিংবা বসিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বরে রয়েছে, ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কি কি? ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণসমূহ, প্রথমে আছে সর্দি কাশি এবং শ্বাসকষ্ট। এ সময় সর্দি কাশির পাশাপাশি হালকা জ্বর, গলা ব্যথাও দেখা যায়। তারপর আছে ডায়রিয়া। ডায়রিয়ার অন্যতম লক্ষণ হলো পাতলা পায়খানা হওয়া, এর সাথে কখনো কখনো বমিও হতে পারে। টাইফয়েড। টাইফয়েড হলে অনেক দিন ধরে জ্বর থাকতে পারে, এছাড়া বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধা মন্দা ও ক্লান্তিভাবও হতে পারে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, এ সমস্ত রোগে অধিকাংশ ক্ষেত্রেই জ্বর, শরীর ব্যথা ও মাথা ব্যথা হয়ে থাকে। হিট স্ট্রোক। বমি বমি ভাব হতে পারে, দ্রুত শ্বাস প্রশ্বাস এবং হৃদকম্পনের গতি বেড়ে যেতে পারে ও মাথা ব্যথাও হতে পারে। তারপর 8 নম্বর প্রশ্নে আছে, দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লেখো। দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো হচ্ছে, ব্যক্তির বয়স এবং তার সাথে সম্পর্কের ধরন জানার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা, বিনয় এবং সম্মানের সাথে কথা বলার দক্ষতা অর্জন করা, একজনের বিপদের সময় আরেকজনের এগিয়ে আসার মানসিকতা তৈরি করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামাজিকভাবে মিলেমিশে থাকা। 9 নম্বর প্রশ্নে আছে, সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো। সবার আচরণ একরকম নয়, কেউ ভালো কেউ মন্দ। কখনো এমন হতে পারে যে আমি আচরণ পরিবর্তন করতে চাই, কিন্তু একা একা সেটা পারছি না। কী কারণে অসুবিধা হচ্ছে তাও ঠিক বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সাহায্য চাইতেই পারি। কেউ কেউ সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করে, আবার কেউ কেউ ভয় পায় এই ভেবে যে হয়তো অন্যরা সহায়তা করবে না অথবা ছোট করে দেখবে বা সমালোচনা করবে। আসলে নিজের প্রয়োজনে এবং সমস্যায় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহায়তা চাইতে পারা একটি সাহসী কাজ। সবাই কিন্তু সহায়তা চাইতে পারে না, এক্ষেত্রে তারা বিব্রত বোধ করে। তো প্রয়োজনে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, আমরা চাইলেই এই দক্ষতাটার উন্নয়ন করতে পারি। প্রয়োজন হলে আমরা প্রশিক্ষিত দক্ষ পেশাজীবীর কাছ থেকেও সেবা গ্রহণ করতে পারি। ঠিক আছে, এ কারণে বলা হয়েছে যে সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে আজকে আমাদের 10 নম্বর, কৈশোরের পরিবর্তনগুলো লেখো। কৈশোরে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়, যেমন স্বনির্ভরতার যোগ্যতা তৈরি হতে পারে, মত প্রকাশের ইচ্ছা বাড়তে পারে, চ্যালেঞ্জিং কাজের ইচ্ছা তৈরি হতে পারে, হরমোনের প্রভাবে আবেগ অনুভূতির পরিবর্তন হয়, ছেলে মেয়ে উভয়ের শারীরিক গঠন এবং কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে এখানে হচ্ছে দৃশ্যপটবিহীন 3টা প্রশ্ন রয়েছে, প্রতিটা 5 করে 3 5 15, 3টা প্রশ্ন থাকবে, 3টার অ্যান্সার করতে হবে, কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। এই প্রশ্নগুলো সমাধান করে দিব আমরা আগামী পর্বে, অর্থাৎ 4 নম্বর পর্বে। প্রশ্নগুলো কী কী রয়েছে দেখো। কোয়াশিওরকর রোগ কেন হয়, এই রোগের লক্ষণ সহ সেটা ব্যাখ্যা করো। 2 নম্বরে আছে প্রকৃতির প্রতি আমরা কীভাবে সহমর্মিতা দেখাতে পারি, ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো। তো প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে, তার মধ্যে 2টা আমরা উল্লেখ করব এবং সঠিক তথ্যগুলো লিখবো। ঠিক আছে, তো এই কাজটা আমরা পরে পর্বে করে দেবো, শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তারপরে হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আলোচনা করবো তারপরে পর্বে। এভাবে করে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু আমরা করে দিব। শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো আলোচনা করে ফেলেছি। আমাদের শুধুমাত্র রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়া বাকি আছে, এগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তো এই নমুনা প্রশ্নের সমাধানটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা হচ্ছে তারপর প্রতিটা অধ্যায় ভিত্তিক, যে কটা অধ্যায় তোমাদের রয়েছে 5টা বা 6টা, প্রতিটা অধ্যায় থেকে আমরা হচ্ছে এই ধরনের প্রশ্ন, নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এগুলো সাজেশন আকারে ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দিব। সেই ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন কিন্তু নিতে পারবে, কেননা এবার কিন্তু বোর্ড থেকে প্রশ্ন হবে না, প্রশ্ন করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা। ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে।
পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।